একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে আমি আজকে কথা বলবো, জীববিজ্ঞান বিষয় প্রথম পত্র, অধ্যায় 2, লেসন 5, মিওসিস 1। মিওসিস 1 পড়াতে গিয়ে দেখো, স্লাইড দিকে একটু লক্ষ্য করো, আমি কি সাজিয়েছি, কিভাবে সাজিয়েছি। মায়োসিস অর মিওসিস, দেখো, মায়োসিস একটি অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। মায়োসিস প্রক্রিয়ায় একটি কোষ পরপর দুবার বিভক্ত হয়। কোষ, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভক্তির উপর ভিত্তি করে মায়োসিস প্রক্রিয়াকে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা হয়, যথা মায়োসিস 1 এবং মায়োসিস 2। মায়োসিস 1 কিংবা এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে আনতে হয়, এই জন্য একে রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজনও বলা হয়। মায়োসিস 2 এ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, কেননা এই বিভাজন মূলত একটি মাইটোটিক বিভাজন প্রক্রিয়া। এই জন্য একে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। প্রত্যেক পর্বকে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ, এই 4টি পর্যায়ে ভাগ করা হয়। মায়োসিস প্রক্রিয়ায় ডিএনএ এর দ্বিতয়ন হয় প্রোফেজ 1 এর পূর্বে। পলিপ্লয়েড উদ্ভিদে মায়োসিস অত্যন্ত জটিল বলে এখানে ডিপ্লয়েড উদ্ভিদের মায়োসিস প্রক্রিয়া বর্ণনা করা হলো। যাই হোক, এখানে যে কথাটা বলছি সে বিষয়টা আমি একটু বলবো, তার আগে এই চার্টটা একটু খেয়াল করো। টোটাল যে মায়োসিস কোষ বিভাজন, এখানে ইন্টারফেজ আছে, এটা আমার এখানে জানার দরকার নেই, এটা কোষ চক্র থেকে আসছে। এটা কোষের বৃদ্ধি, বিভাজন এবং কে সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন যে চক্রাকার ওয়েতে সম্পন্ন হয় সেটা হলো কোষ চক্র। আর একটি কোষ পরপর দুবার বিভাজিত হওয়ার মধ্যবর্তী যে স্পেস, এটাকে বলা হয় ইন্টারফেস। যাই হোক, মায়োসিস 1, এই মায়োসিস 1, মায়োসিস 1 কে আবার দেখো চারটা, এটা মায়োসিস কোষ বিভাজনকে প্রধান দুটি ধাপে ভাগ করা যায়, 1 এবং 2। 1 এর দেখো কিছু পর্যায়, প্রোফেজ 1, মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ 1। আবার এই প্রোফেজ 1 এ আছে লেপ্টোচিন, জাইগোচিন, পেকাইচিন, ডিপ্টোচিন, ডায়াকাইনেসিস নামক উপপর্যায়। মায়োসিস 2 তে সেম এটার মতো, জাস্ট 2, প্রোফেজ 2, মেটাফেজ 2, এনাফেজ 2, টেলোফেজ 2। শুরুতে মায়োসিস প্রক্রিয়া নিয়ে যেটা বলা হয়েছে, আসলে যে ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ মাতৃকোষের হাফ বা অর্ধে, এই ধরনের কোষ বিভাজনকে মায়োসিস বলা হয়। মায়োসিসে একটি মাতৃকোষ যখন বিভাজিত হবে, তার থেকে প্রথমে দুটি সেল হবে। তো যে কোষটা বিভাজিত হয়েছিল সেখানে যদি ধরে নাও 4টি ক্রোমোজোম থাকে, এরপরে উৎপন্ন অপত্য কোষের দুটি দুটি করে ক্রোমোজোম যাবে, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু হাফ হয়ে যায়। আবার উৎপন্ন নতুন যে দুটি কোষ, সেই দুটি কোষ আবারও বিভাজিত হয় এবং প্রত্যেকটি থেকে দুটি করে 4টি কোষের আবির্ভাব ঘটে, অর্থাৎ একটি মাতৃকোষ দুটি, মানে মায়োসিস 1 এবং মায়োসিস 2 শেষে 4টি অপত্য কোষের জন্ম দিয়ে থাকে। ব্যাপারটা এইরকমই, 4টি অপত্য কোষের জন্ম দিয়ে থাকে। প্রথমে যখন হয় তখন সেখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, 1টি থেকে 2টি যখন হয়, এই মিওসিস বা মায়োসিস 1টা হলো রিডাকশনাল। আবার 2তে কিন্তু 2তে যখন হয় তখন সেখানে হ্রাস পায় না, সেখানে ওই সমান সমান থাকে ক্রোমোজোম সংখ্যা। এই জন্য ক্রোমোজোম, যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই মিওসিস 2 এক প্রকারের মাইটোসিস। আরেকবার বলি, একটি কোষ বিভাজিত হবে মায়োসিস প্রক্রিয়ায়, সেখানে 4টি ক্রোমোজোম আছে। প্রথমে এটি বিভাজিত হয়ে 2টি কোষের জন্ম দেবে। 2টি কোষের প্রত্যেকটিতে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়, 2 হয়ে যায়, 2টা করে হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেল। এই 2টা কোষের প্রত্যেকটি যখন আবারও ভাগ হবে, 1টি থেকে 2টা করে হবে, তখন সেখানে ক্রোমোজোম সংখ্যা দুটা করেই থাকে, অর্থাৎ মিওসিস 2 এক প্রকারের মাইটোসিস। আশা করি বুঝছো। যাই হোক, মিওসিস আর মায়োসিস 1 বা প্রথম মায়োসিস বিভাজন বলছে, দেখো কি বলছে। মায়োসিস কোষ বিভাজনে মায়োসিস এই সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ এই পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে হ্রাস পায় এবং সমস্ত ক্রোমোজোমের মধ্যে অংশের পারস্পরিক বিনিময় ঘটে, অর্থাৎ ক্রসিং ওভার হয়। সমস্ত হোমোলোগাস ক্রোমোজোম, যখন দুটি ক্রোমোজোম দেখতে, আকার, আকৃতি এবং ক্রোমোজোমের অবস্থান ও সংখ্যাগত দিক থেকে একই রকম হয়,
তখন সেই দুটি ক্রোমোজোমকে একে অপরের সমসংস্থ ক্রোমোজোম বলা হয়। মায়োসিস এককে 4টি পর্যায়ে ভাগ করা হয়, যথা প্রোফেজ 1 বা এক, মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ 1। পর্যায়গুলো নিচে আলোচনা করা হলো। প্রোফেজ একে আসুন আর প্রোফেজ 1-এ আসুন। মায়োসিস একের প্রথম পর্যায় হলো প্রোফেজ 1। প্রোফেজ 1 বা এক পর্যায়টি অনেক দীর্ঘ হয়। মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ এ সময় লাগে 1 সপ্তাহ। বিভাজনটি সম্পন্ন হতে সময় লাগে প্রায় 1 মাস। প্রোফেজ শুরু হওয়ার আগেই ডিএনএ রেপ্লিকেশন হয় বা প্রতিলিপন হয়, তবে দৃষ্টিগোচর হয় না। এই পর্যায়টি অত্যন্ত জটিল ও তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী বিধায় একে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। প্রোফেজ এক এর উপপর্যায়গুলো নিম্নরূপ। মায়োসিস কোষ বিভাজন থেকে মূলত আমাদের প্রোফেজ এক এটাই লাগে। এর উপপর্যায়গুলো হচ্ছে ল্যাকটোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। মানুষের শুক্রাশয়ের ক্ষেত্রে মায়োটিক প্রোফেজে সময় লাগে 1 সপ্তাহ। প্রোফেজ তারপরে প্রোফেজের কথা বলছে, সময় লাগে 1 সপ্তাহ। বিভাজনটি সম্পন্ন হতে সময় লাগে প্রায় 1 মাস। প্রোফেজ শুরু হওয়ার আগে ডিএনএ প্রতিলিপিত হয়, তবে দৃষ্টিগোচর হয় না। আসলে ল্যাকটোটিন দিয়ে শুরু করি। এই যে ল্যাকটোটিনের কথা এখানে দেওয়া আছে, এখানেই একটা কোষ ক্রমান্বয়ে এটাই বিভাজিত হচ্ছে। একটা দেখালে হতো, বাট বই থেকে ছবি নিয়েছে, পাশাপাশি দুটো ছবি এভাবে আছে। এটাকে আমি ক্রপ করতে পারছি না, কারণ ক্রপ করতে গেলে এদিকে ব্যালেন্স হয় না, এই জন্য মনে হয় একটাই থাকতো আর কি। যাই হোক, ল্যাকটোটিন দেখো কি বলছে। গ্রিক শব্দ ল্যাকটোস ইকুয়াল টু ফাইন, থিন মানে চিকন, পাতলা মানে কি প্লাস থিন থ্রেড সুতা বা তন্তু, পাতলা সুতা, চিকন সুতা, ফাইন থ্রেড। এই যে এগুলো ক্রমগুলি। এখানে কি হয় দেখো, নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে শুরু হয় ল্যাকটোটিন উপপর্যায়। এগুলো উপপর্যায় কেন? প্রধান ধাপ দুটি, মায়োসিস 1, মায়োসিস 2। মায়োসিস 1 এর পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 এর উপপর্যায়গুলো হচ্ছে ল্যাকটোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। দেখো এখানে কি হয় যে নিউক্লিয়াস, এই যে গোল, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে শুরু হয় ল্যাকটোটিন উপপর্যায়। ক্রমাগত জল বিয়োজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোজোম গুলো ক্রমান্বয়ে সংকুচিত ও পুরু হতে থাকে। এই ক্রোমোজোম গুলো জল বিয়োজন করতে থাকে, ফলে এগুলো আকার খাটো হয়, মোটা হয়, এবং স্টেনিং বিকারক পদার্থ দ্বারা রঞ্জিতকরণ করলে রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। কারণ পাক্ষে অধিক পরিমাণ জল ছেড়ে দিলে এটা রং ধারণ করার ক্ষমতা প্রাপ্ত হয়। ফলে ক্রোমোজোম গুলো আলোক অনুবীক্ষণে দৃষ্টিগোচর হয় এবং ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। এই যেগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। এই সুতাটা যখন পাক খায় জল বিয়োজন করে, তখন সেখানে স্থানে স্থানে গুটিগুলো দেখা দেয়। এই গুটিগুলো মূলত জিনের অবস্থানকে নির্দেশ করে। মানে এটা ডিএনএ যখন পাক খায়, যে কয়েলিং, কয়েলিং মানে পাক খাওয়ার পরে এখানে ব্যান্ডের মতো দেখা যায়। এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোজোম গুলো অবিভক্ত ও দীর্ঘ থাকে। ক্রোমোজোম এখনো লম্বা আছে, এখনো ভাগ হয়নি। জল বিয়োজন ও ক্রোমোজোম সংকোচন তখনও চলতে থাকে। প্রাণীকোষের ক্ষেত্রে কি বলছে দেখো, এই উপপর্যায়ে সেন্ট্রোমিয়ার গুলো, এই যে 1, 2, 3, 4 সেন্ট্রোমিয়ার গুলো এই যে নিউক্লিয়ার মেমব্রেনে একটা জায়গায় জড়ো হয়। এই যে 1, 2, 3, 4 যে কটা ক্রোমোজোম থাকবে, প্রত্যেকটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার নিউক্লিয়ার মেমব্রেনে একটা জায়গায় জড়ো হয়। ফলে ক্রোমোজোম গুলোকে দেখতে বুকিয়ে বা ফুলের তোড়ার মতো দেখায়। প্রাণীকোষে এই উপপর্যায়ে সেন্ট্রোমিয়ার গুলো সাধারণত নিউক্লিয়ার এনভেলপের সন্নিকটে এক স্থানে এসে জড়ো হওয়ায় ক্রোমোজোম গুলোকে একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখায়। তাই অনেক সময় একে বুকি বলা হয়। প্রাণীকোষে ক্রোমোজোমের পোলারাইজ বিন্যাস ঘটে, যে এক জায়গায় চলে আসলো, এই জন্য পোলারাইজ বিন্যাস। জাইগোটিনে আসো, এটার মূল থিম হচ্ছে মূলত ক্রোমোজোম গুলো জোড়াবাঁধি, তবে সমসমস্ত ক্রোমোজোম গুলো জোড়াবাঁধি। এখানে একটু খেয়াল করো, এই দুটো ক্রোমোজোম আকার আকৃতি এবং প্রকৃতিগত দিক থেকে একই। আকার আকৃতি এবং প্রকৃতিগত দিক থেকে একই। এই দুটো ক্রোমোজোম আকার আকৃতি এবং প্রকৃতিগত দিক থেকে এরাই জোড়া বাঁধে। এই একটা লম্বার সাথে একটা খাটো জোড়া বাঁধে না। এই দুটো খাটো জোড়া বেঁধেছে, দুটো লম্বা জোড়া বেঁধেছে। আসলে খাটো আর লম্বা না, ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে আসলে আমরা বুঝার সুবিধার্থে একটা লম্বা একটা খাটো দেখিয়েছি। ব্যাপারটা হবে এরকম, আকার আকৃতি এবং প্রকৃতিগত দিক থেকে সংজ্ঞা আসবে এটাই। আকার আকৃতি এবং প্রকৃতিগত দিক থেকে একই রকম হলে তখন দুটি ক্রোমোজোমকে একে অপরের সমসমস্ত ক্রোমোজোম বলা হয়। এই জাইগোটিন উপপর্যায়ের কনসেপ্ট কিন্তু এটাই। এখনো নিউক্লিয়ার মেমব্রেন আছে, এখনো নিউক্লিয়াস আছে, এবং ক্রোমোজোম এখনো অবিভক্ত।
আছে। দেখো কি বলছে, জাইগোটিন গ্রিক শব্দ জাইগোস মানে ইয়ক মানে জোয়াল, জোড়া, চিন মানে সুতা। এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম একটি মাতা হতে আগত এবং অন্যটি পিতা হতে আগত একটি জোড়া সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণই এই জোড়া সৃষ্টির কারণ। জোড়া সৃষ্টির কার্য ক্রোমোজোম দ্বয়ের এক প্রান্ত হতে আরম্ভ হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যে আরম্ভ হয়ে দুই দিকেই ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। এই জোড়া সৃষ্টিটা সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যে আগে হতে পারে এবং দুই দিকে ছড়িয়ে পড়তে পারে, অথবা যে কোনো এক প্রান্তে হতে পারে, অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, অথবা স্থানে স্থানে হতে পারে। এটা সুনির্দিষ্ট কোনো বিধান নেই। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিন্যাপসিস বলে। প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে বাইভ্যালেন্ট, এই যে এখন এরা এই একটি বাইভ্যালেন্ট, এই একটি বাইভ্যালেন্ট, চারটি ক্রোমোজোম থাকলে দুটি বাইভ্যালেন্ট হবে। এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধলো, খেয়াল করো দুইটা বিষয় আছে এখানে, একটি হচ্ছে সিন্যাপসিস, একটি হলো বাইভ্যালেন্ট। এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধলো, জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। জোড় বাঁধা হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। জোড় বাঁধার পরে প্রতিজোড় হোমোলোগাস ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। জোড় বাঁধার পর প্রতিজোড়া হোমোলোগাস ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। এখানে চারটি ক্রোমোজোম, এক জোড়া বায়োভ্যালেন্ট, দুটি বায়োভ্যালেন্ট, এই একটি বায়োভ্যালেন্ট, একটি বায়োভ্যালেন্ট। আবার বলছি, হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। জোড়া বাঁধার পর প্রতিজোড়া হোমোলোগাস ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। আচ্ছা, কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বায়োভ্যালেন্ট সৃষ্টি হবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখন দেখা যায়। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটে। এটা আমার এখানে দেখানো হয় না। পেকাইটিনে আসে, কি বলছে? পেকাইটিন গ্রিক শব্দ পেকাইস মানে থেক মানে মোচা বা পুরো, চিন মানে থ্রেড বা সুতা। ক্রমাগত এখনো সংকোচন চলতে থাকে। ক্রমাগত সংকোচনের ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোম গুলো আরো খাটো ও মোটা দেখা যায়। দেখো এর আগে ক্রোমোজোম গুলোকে এত খাটো এত মোটা দেখা যায়নি। এখানে দেখো এখানে কিছু পরিবর্তন হচ্ছে, সেটা আমরা বলছি। কারণ কি, এখনো জল বিয়োজন করছে, এখনো ক্রোমোজোম গুলো পাক খাচ্ছে, যার কারণে ক্রোমোজোম গুলোকে বেশ খাটো এবং মোটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই পর্যায়ে সর্বপ্রথম বায়োভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম, এই যে বায়োভ্যালেন্ট, একটি বায়োভ্যালেন্ট আর একটি বায়োভ্যালেন্ট, মোট দুটি বায়োভ্যালেন্ট মানে এক জোড়া বায়োভ্যালেন্ট। বায়োভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম এইটি হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে দেখো দুই ভাগে লম্বা ভাবে দুই ভাগে ভাগ হয়েছে। প্রত্যেকটি ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়েছে। এটাও দেখো দুই ভাগে, এটাও এটাও এটাও, বাট সেন্ট্রোমিয়ার এখনো ঠিক আছে। তার মানে এরা এখনো বায়োভ্যালেন্ট, এরা এখনো বায়োভ্যালেন্ট। বাট দুটি ক্রোমোজোম কিন্তু চারটি ক্রোমাটিড, খেয়াল করতে হবে। এই অবস্থায় প্যাকাইটিনে এসে বাইভ্যালেন্টে ক্রোমোজোম কিন্তু দুটি, বাট ক্রোমাটিড চারটি। যতক্ষণ সেন্ট্রোমিয়ার ভাগ হয়নি ততক্ষণ আমরা এটাকে আলাদা ক্রোমোজোমের অস্তিত্ব হিসেবে কল্পনা করতে পারি না। সেন্ট্রোমিয়ার ভাগ না হওয়া পর্যন্ত এটা এখনো একটি ক্রোমোজোম বাট দুটি ক্রোমাটিড, এটা খেয়াল করতে হবে। তবে এই অবস্থায় আমরা তাদেরকে টেট্রাট বলতে পারি। কি বলতে পারি? টেট্রাট। টেট্রাট মানে কি? 1 2 3 4, চারটি ক্রোমাটিড যখন হবে বায়োভ্যালেন্টে তখন তাদেরকে আমরা টেট্রাট বলতে পারি। পরীক্ষায় প্রশ্ন হয় সিন্যাপসিস কি, বাইভ্যালেন্ট কি, টেট্রাট। সিন্যাপসিসের সংজ্ঞা দিবে এইভাবে, হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। আর বাইভ্যালেন্ট বলবা যখন হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধে তো সেই জোড় হোমোলোগাস ক্রোমোজোম, সেই জোড়া ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। এবং সেখানে যখন ক্রোমাটিড চারটি হবে তখন তাদেরকে বলা হয় টেট্রাট। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ দেখো এ পর্যায়ে সর্বপ্রথম বায়োভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যের দুটি ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায়। অর্থাৎ প্রতি বায়োভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রাট বলে। পেকাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোমের দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সিস্টার, এই দেখো একটি ক্রোমোজোম তার যে দুটি ক্রোমাটিড, এরা একে অপরের সিস্টার। এই দুটা একে অপরের সিস্টার। এই দুটা ক্রোমোজোম একে অপরের ক্রোমাটিড, একে অপরের সিস্টার ক্রোমাটিড। এই দুটা ক্রোমাটিড একে অপরের সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই বায়োভ্যালেন্টের এইটার জন্য এই দুইটা নন সিস্টার,
এটার জন্য এই দুইটা নন সিস্টার, এটার জন্য এই দুইটা নন সিস্টার। তার মানে বাইভ্যালেন্টের একই ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়কে একে অপর সিস্টার, একই ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়কে একে অপর সিস্টার ক্রোমাটিড বলে, কিন্তু ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে একে অপরের নন সিস্টার, ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে একে অপরের নন সিস্টার, ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলোকে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড বলে। এই উপপর্যায়ের শেষের দিকে বায়োভ্যালেন্টের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটির জোড়া লাগে। এটাকে কায়াজমা বলে আমি পরে দেখাবো, এখানে খুব একটু সুস্পষ্ট দেখা যায় না। এখানে খেয়াল করো, এই যে এখান থেকে এইটুকু অংশ এক্স এর মতো, এই দুটো ক্রোমাটিড জোড়া লেগেছে, এই অংশটা এক্স এর মতো, এটাকে বলা হয় কায়াজমা। দেখো এই উপপর্যায়ের শেষের দিকে বায়োভ্যালেন্টের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটি জোড়া লাগে, ফলে ওই জোড়ার স্থানে একটি ইংরেজি এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো অবস্থা সৃষ্টি হয়। যদি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়াস্থলকে এক বচনের কাজমা, বহু বচনের কাজমাটা বলা হয়। এটা যেন খেয়াল থাকে। এই যে এটুক থেকে এটুক অংশ দেখতে এক্স এর মতো, এই যে এটুক থেকে এটুক অংশ এক্স এর মতো, এই যে বায়োভ্যালেন্টের দুটি নন সিস্টার ক্রোমাটিড এরা কি করে জোড়া লাগে, জোড়া চিহ্নিত স্থানটা ইংরেজি এক্স অক্ষরের মতো দেখায়, এটাকে বলা হয় এক বচনের কায়াজমা, বহু বচনের কায়াজ মাটা। আশা করি বুঝতে পেরেছ। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই যে নন সিস্টার ক্রোমাটিড এই পরস্পর অংশের বিনিময় হয়, এই অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার বা ক্রস ওভার। পরীক্ষায় প্রশ্ন হয় ক্রসিং ওভার বা ক্রস ওভার কি, বলবা যে বায়োভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময় বা অংশের বিনিময়, এটাকে বলা হয় ক্রসিং ওভার। এই দেখো এই অংশটা এখান থেকে এটুকু, এই যে এটুকু এক্স এর মতো, এই যে এখান থেকে এটুকু হয়ে এখানে আসে, এখানে আসে, ইংরেজি এক্স অক্ষরের মতো, এটাকে বলা হয় কাজমা বা কায়াজমাটা, বহুবচনের কাজমাটা। এবং এক পর্যায়ে দেখবে এরা কি করে, এখানে দেখো এই যে দেখো জিনের অংশের বিনিময় করে ফেলছে, এটা হলো ক্রসিং ওভার। এই যেটা কালো অংশটা এখানে গেছে, সাদা অংশটা এখানে আসছে, এটাই হলো ক্রসিং ওভার। বায়োভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। দেখ আমরা যেখানে পড়ছিলাম নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার বা ক্রস ওভার বলে। কোনো কোনো বায়োভ্যালেন্টে বিশেষ করে যদি খাটো হয় কাজমা একেবারে উৎপন্ন না হতে পারে, আবার কোনো কোনো বায়োভ্যালেন্টে এখানে একটা হবে, বিশেষ করে যদি দীর্ঘ হয় একাধিক হতে পারে। কাজমাটা সৃষ্টির ফলে যে ক্রসিং ওভার হয় তাতে ক্রোমোজোমের গুণগত পরিবর্তন সাধিত হয়। এই পর্যায়েও নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়। এই যে নিউক্লিওলাস এখনো আছে, নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিওলাস এখনো আছে, নিউক্লিয়ার এনভেলপ এখনো আছে। গুণগত পরিবর্তনটা একটু খেয়াল করো, যখন এখানকার জিনের একটি অংশ এখানে চলে আসে, এখানকার একটি অংশ এখানে চলে আসে, তখন এই ক্রোমোজোমের নেচার আগের মতো নয়, এই যে খন্ডের বিনিময় ঘটেছে, চেঞ্জ হয়ে গেছে, এই ক্রোমোজোমের নেচার আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে, এটাই হলো গুণগত পরিবর্তন। ডিপ্লোটিনে আসো, এই হচ্ছে ডিপ্লোটিনের ফিগার। ডিপ্লোটিনে কি বলছে দেখো, এই যে গ্রিক শব্দ ডিপ্লোস মানে ডাবল, টিন মানে সুতা, অবশ্যই ডাবল, তো সুতা দেখা যাচ্ছে। ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এই উপপর্যায়ে আরো খাটো ও মোটা হয়। বায়োভ্যালেন্টের ক্রোমোজোমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়। এরা দেখো কত কাছাকাছি ছিল, ডিপ্লোটিন দেখো কত ডিস্টেন্স মেনটেন হচ্ছে, কিন্তু এখন বিকর্ষণ শুরু হয়ে গেছে, এদের মধ্যে আকর্ষণ থেকে এখন বিকর্ষণ শুরু হয়েছে, ফলে এরা একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে। বায়োভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, ফলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কাজমাটার স্থানে বাধা প্রাপ্ত হয়, ওই যেখানে জোড়া লাগছিল সেখানে বাধা পায়। বিকর্ষণটা একই সঙ্গে কয়েক স্থানে শুরু হতে পারে, বিভিন্ন জায়গা থেকে শুরু হতে পারে, তবে সাধারণত দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যে এখান থেকে মূলত বিকর্ষণটা শুরু হয়। যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, তবে মূলত সেন্ট্রোমিয়ার থেকে হয়ে থাকে। তবে সাধারণত দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যেই প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। কায়াজমাটাগুলি স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। এই যে এরা যখন বিকর্ষণ শুরু হয় তখন এরা একে অপর থেকে দূরে সরে যায়, তখন এই কায়াজমাটাগুলো সুস্পষ্ট হয়। এই যে দেখো ক্রোমোজোম, এই যে এরা যখন বিকর্ষণ শুরু হয় তারা এখন এই যে আস্তে আস্তে প্রান্তের দিকে থাকে,
বিকর্ষণের ফলে দুটি কাজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। কাজমাটাগুলি স্পষ্টভাবে ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কাজমা এই যে অবশ্যই এখানে যখন বিকর্ষণ হয় তখন এ যখন দূরে সরে যায়, এ তখন দূরে সরে যায়, কাজমাটা প্রান্তের দিকে সরে যেতে থাকে। কাজমা প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। এটা প্রশ্ন হয়, এই যে কাজমা প্রান্তের দিকে সরে যায় এটাকে বলা হয় প্রান্তীয়করণ। দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে একটিমাত্র কাজমা থাকলে এটি 180 ডিগ্রি হতে পারে। কাজমা যখন একটি হবে তখন এই যে এদের অবস্থান 180 হতে পারে, বাট কাজমা যখন দুই হয় তখন এদের মধ্যে বিবর্তনের আবর্তনের ফলে মানে এমন ভাবে বেঁকে যেতে পারে যাতে করে দুইটা লুপের অবস্থান 90 ডিগ্রি হতে পারে। ডায়াকাইনেসিসে আসা। ব্রেক ডায়া মানে ক্রস অপর পাশে বিপরীত দিকে, কাইনেসিস মানে সমাবেশ বা চলন। এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরো খর্বাকৃত মোটা হয়, এরা আরো মোটা হয়। প্রান্তীয়করণে দেখো কি অবস্থা পরিষ্কার হয়েছে, তখন চলতে থাকে। এখান থেকে বিকর্ষণ শুরু হওয়াতে আস্তে আস্তে এরা যখন দূরে সরে যায় তখন কাজমাটা প্রান্তের দিকে চলে যায়। এই উপপর্যায়ে এসেও প্রান্তীয়করণ চলতে থাকে। বায়োভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয়, ম্যাট্রিক্স, প্রতিটা ক্রোমোজোমের উপর ম্যাট্রিক্স জমা হয় বলে তখন আর এদেরকে ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। ক্রোমাটিডে স্পষ্ট দেখা যায় না। এক সময় বায়োভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে চলে আসে, এটা কেন্দ্রে আর থাকে না, এরা পরিধির দিকে চলে যায়। এই উপপর্যায়ের শেষ দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপের অবলুপ্তি ঘটে। এই দেখো অনেক সেন্টিমিটার পর্যন্ত এখানে নিউক্লিওলাস নাই এবং এই এনভেলপও বিলুপ্ত হয়ে যায়। ওকে, এই পর্যন্ত হলো প্রোফেজ 1, অর্থাৎ আমরা মায়োসিস বিভাজন করছি, মায়োসিস 1 পড়লাম, তার প্রোফেজ 1 পড়লাম। মায়োসিস 1 শেষ হয়নি, মায়োসিস 1 এর প্রোফেজ 1 শেষ হয়েছে, প্রোফেজ 1 এর উপপর্যায়গুলো শেষ হয়েছে। এখন মায়োসিস 1 শেষ করতে হলে মেটাফেজ 1। এই দেখো শুরুতে ক্রোমোজোম গুলো কিরকম ছিল, এখন কিরকম হয়েছে দেখো। এই ক্রোমোজোম এইটা সাদা আছে, বাট এইটার কিছু অংশ কালো, তার মানে কি এখান থেকে বিনিময় হয়েছিল ক্রসিং ওভারের কারণে। আবার এইটার কিছু অংশ সামনে সাদা, তার মানে কি এখানে ওই এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে ক্রোমোজোম খন্ডাংশের বিনিময় হয়েছিল, ক্রসিং ওভার হয়েছিল। এখন হচ্ছে মেটাফেজ 1। বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার, এই যে বাইভ্যালেন্ট, এরা দুটো মিলে বাইভ্যালেন্ট, এরা দুটো মিলে বাইভ্যালেন্ট, এই প্রতিটি সেন্ট্রোমিয়ার 1, এই 2, এই 3, এই 4। বায়োভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব মেরুর দিকে, এই যে এটা এই মেরুর দিকে, এটা এই মেরুর দিকে, এটা এই মেরুর দিকে, এটা এই মেরুর দিকে, স্ব মেরুর দিকে এবং বিষুবীয় রেখা হতে সমদূরে অবস্থান করে। বিষুবীয় রেখা ঠিক এই মাঝখানে কল্পনা করা হয়, নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চল, ইকুয়েটোরিয়াল জোন বা প্ল্যান, এখান থেকে সমদূরত্বে সমান ডিস্টেন্স মেনটেন করে এরা অবস্থান করে। কতিপয় ট্র্যাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমের সংযুক্ত হয়, এটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার, এটা ট্র্যাকশন ফাইবার। এই যে সেন্ট্রোমিয়ার দ্বারা, ট্র্যাকশন ফাইবার দ্বারা ক্রোমোজোমগুলো সংযুক্ত হয়েছে, সেন্ট্রোমিয়ার এবং ট্র্যাকশন ফাইবার, সেন্ট্রোমিয়ার এবং ট্র্যাকশন ফাইবার, সেন্ট্রোমিয়ার এবং ট্র্যাকশন ফাইবার দ্বারা ক্রোমোজোম সংযুক্ত হয়। মাইটোটিক মেটাফেজের মতো এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। মাইটোটিকের মেটাফেজে সেন্ট্রোমিয়ার কিন্তু বিভক্ত হয়, কিন্তু এখানে হয় না। মাইটোসিসের মেটাফেজ 1 বিভক্ত হয় না। ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়েছে, লুপ দেখো ফাঁস, তোমার বুড়ো আঙ্গুল এবং তর্জনী পরস্পর দুই হাতের বুড়ো আঙ্গুল এবং দুই হাতের তর্জনী একসাথে লাগাও, দেখো একটা লুপ হয়েছে, একটা লুপ হয়েছে, ফাঁস, জালের ফাঁসের মতো লুপ হয়েছে। এখানে দেখো এই প্রান্ত, এই প্রান্ত, এই প্রান্ত, এই প্রান্ত, মাঝখানে জিনিসটাকে, এটাই লুপ। এই প্রান্ত, এই প্রান্ত, এই প্রান্ত, এই প্রান্ত, এটাই হচ্ছে লুপ বা ফাঁস। বলছে দেখো ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়, ক্রোমোজোম গুলো আরো খাটো ও মোটা হয়, বেশ খাটো মোটা হয়ে যায়। বায়োভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় ট্র্যাকশন ফাইবারের টানে পৃথক হতে থাকলে এই পর্যায়ের সমাপ্তি ঘটে। বায়োভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় এটা মিলে বায়োভ্যালেন্ট, এখন এই ট্র্যাকশন ফাইবারের টানে এরা একে অপর থেকে দূরে সরে যায়। তাহলে কি বলছে, বায়োভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় ট্র্যাকশন ফাইবারের টানে পৃথক হতে থাকলে এই পর্যায়ের সমাপ্তি ঘটে। অ্যানাফেজ 1 দেখো গতি পর্যায়, দেখো এরা কিন্তু ছিল কোথায়, চলে গেছে কোথাও, অর্থাৎ এরা গতিপ্রাপ্ত হয় এবং মেরুর দিকে চলে যায়, পরস্পর মেরুর দিকে। উদ্দেশ্য কি, এই দুটি নতুন কোষ বা আবর্ত কোষের সৃষ্টি হওয়া। এই পর্যায়ে এসে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায় এবং বায়োভ্যালেন্টের দুটি ক্রোমোজোম, ক্রোমাটিড নয়, দুটি ক্রোমোজোম, এই একটি ক্রোমাটিড, এই একটি ক্রোমাটিড, বাট একটি ক্রোমোজোম
এখানে একটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড, একটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড, একটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড, একটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড। এ পর্যায়ে এসে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায় এবং বায়োভ্যালেন্টের দুটি ক্রোমোজোম বিপরীতমুখী দুটি মেরুর দিকে ধাবিত হয়। এই যে মেরুর দিকে ধাবিত হচ্ছে, এই দিকে আসছে। ক্রোমোজোম সূত্রের সংকোচন, এইটা হচ্ছে ক্রোমোজোম সূত্র, ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবার যখন ক্রোমোজোমকে যুক্ত করে তখন তাদের ক্রোমোজোমাল ফাইবারও বলা হয়। এটা সংকুচিত হচ্ছে, এটা সংকুচিত হচ্ছে, এটা সংকুচিত হচ্ছে, এটা সংকুচিত হচ্ছে। এটা হচ্ছে স্টেম বডি, এটা প্রোটিন মেট স্টেম বডি, এটা স্টেম, এটা প্রসারণ হয়, এদিকেও বাড়তে থাকে, এদিকেও বাড়তে থাকে। অর্থাৎ এটা দুই দিকে কি করতে থাকে, পুশ করতে থাকে, ঠেলতে থাকে, আর এই দুইটাকে কি ড্র করতে থাকে, টানতে থাকে। অর্থাৎ ক্রোমোজোম সূত্রের সংকোচন এবং স্টেম বডি বা কাণ্ডদেহের প্রসারণ, এর ফলে ক্রোমোজোম দ্বয় মেরুর দিকে চলতে থাকে, এটাও এই মেরুর দিকে চলতে থাকে। ক্রোমোজোম সূত্রের সংকোচন কাণ্ড, এটা কাণ্ড বানানটা ভুল আছে, এটা কাবু হয়ে গেছে, কাণ্ড মূর্ধন্য নয় ড হবে। কাণ্ডদেহের প্রসারণ ও অন্যান্য কারণে ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটে, হ্রস্বকার হবে, এই মেরুর দিকে চলে যায়। এরূপ চলনকালে সেন্ট্রোমিয়ার এই দেখো সেন্ট্রোমিয়ার আগে আগে, বাহুগুলো পিছনে পিছনে থাকে। এই দেখো সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো পিছনে আছে। এরূপ চলনকালে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলো অনুগামী হয়, ফলে ক্রোমোজোম গুলোকে ইংরেজি ভি, দেখো ভি এর মতো মেটাসেন্ট্রিক। এল, এই যে এটাকে আমরা এল এর সাথে তুলনা করতে পারি। এলটা এখানে এক্সাক্ট নাই, যাই হোক নাই, এল এর মতো হতে পারে। যে এটাকে যদি আমরা জে এর সাথে তুলনা করি, এই দুটো অনেকটা জে এর মতো, দুটো ভি এর মতো। এখানে ভি এবং জেটাই আছে, অর্থাৎ মেটাসেন্ট্রিকটা আছে, অ্যাপোসেন্ট্রিকটা আছে, সাব মেটাসেন্ট্রিক টেলোসেন্ট্রিকটা এখানে নাই। অক্ষরের মতো দেখায়। ট্রেকশন ফাইবারের দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে, এটা অবশ্যই হ্রাস পাবে। উভয় মেরুতে প্রতিটি বায়োভ্যালেন্টের একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে বলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা দ্বারা 2n এর পরিবর্তে n। এই যে শুরুতে আমরা শুরু করেছিলাম, খেয়াল করো, এই যে শুরু করেছিলাম আমরা, এখানে ক্রোমোজোম কয়টা ছিল, 1 2 3 4, 1 2 3 4, চারটা না? এখন -1 শেষের দিকে আমরা প্রায় চলে আসছি। আমরা তো মেটাফেজ করেছি, অ্যানাফেজটাই করলাম। দেখো এইখানে এখানে এখানে এখানেও দুইটা ক্রোমোজোম, এখানেও দুইটা ক্রোমোজোম, তবে ক্রোমাটিড কিন্তু চারটা, ক্রোমাটিড চারটা, বাট ক্রোমোজোম দুটি। অর্থাৎ এখানেই ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে। মাতৃকোষে ছিল চারটি, অপত্যকোষে হয়ে গেছে দুটি করে। এটাই হলো হ্রাসমূলক, রিডাকশনাল। অর্থাৎ -1টাই মূলত হ্রাসমূলক। বাট এটা থেকে যখন আর দুটা হবে কোষ, এটা থেকে যখন আর দুটা হবে কোষ, তখন এটা থেকে যে দুটো হলো সেখানেও দুটি দুটি হবে, এখান থেকে যে দুটো হবে সেখানেও দুটি দুটি হবে। তখন তারা কোত্থেকে আসবে, এই যে এটা ভাগ হয়ে যাবে, এটা ভাগ হয়ে দুটি ক্রোমোজোম, এটা ভাগ হয়ে দুটি ক্রোমোজোম, এখানের একটা এখানের একটা, একটি ক্রোমোজোম একটি কোষে যাবে, এখান থেকে একটা এখান থেকে একটা, অপর একটি কোষে যাবে। এমনটি হয়, এমনটি সচরাচর হয়ে থাকে। অথবা এটাও সমস্যা না, এরকমই হবে, এটা ভাগ হয়ে যাবে এক মেরুতে যাবে, এটা ভাগ হয়ে এক মেরুতে যাবে, এরকমই হবে, আমরা সেটাই দেখবো। যাক, এরপর দেখো টেলোফেজ 1, মানে শেষের দিকে চলে আসছে আমরা প্রায়। এটা পড়লে শেষ হবে। টেলোফেজ 1 পড়লে মিওসিস 1 শেষ। টেলোফেজ 1 হলো মায়োসিস এর শেষ পর্যায়ে। এই পর্যায়ে মিলিত অবস্থায় হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের চারদিকে আবার নিউক্লিয়ার এনভেলপ, এটা এনভেলপ হবে এবং অভ্যন্তরে নিউক্লিওলাস, এটা নিউক্লিওলাস হবে, এর আবির্ভাব ঘটে। এই যে দেখো নিউক্লিয়ার এনভেলপ, এই দেখো আবির্ভাব ঘটছে নিউক্লিওলাস। যোজন ঘটবে, জলের যোজন ঘটে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে আবার ক্রোমোজোমগুলো শুরু হতে থাকে। শুরু হলে কি হবে, রঞ্জন ধারণ ক্ষমতা হ্রাস পাবে, কারণ তারা পানি গ্রহণ করবে, বলে ক্রমান্বয়ে দৃষ্টির আড়ালে চলে যায়। প্রজাতির বিভিন্নতা অনুসারে টেলোফেজ 1 পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে। সাইটোকাইনেসিস কি এতক্ষণ তো হলো কি, ক্রোমোজোমের বিভাজন, ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস শুধু হলে হবে না, সাইটোকাইনেসিসটা হতে হবে। টেলোফেজ 1 পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে, অর্থাৎ কোষের বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে কোষিত সাইটোপ্লাজম সমান, এই যে কোষটি দুভাগে বিভক্ত হয়ে দুটো অপত্য কোষে পরিণত হতে পারে, অথবা কোষ প্লেট সৃষ্টি না হয়েই মায়োসিস 2 এর প্রোফেজ পর্যায়ে শুরু হয়ে যেতে পারে। এখানে কোষ প্লেট সৃষ্টি হলে দুটি আলাদা কোষ, অথবা কোষ প্লেট সৃষ্টি না হয়ে এখানেই মায়োসিস 2 শুরু হয়ে যেতে পারে। মায়োসিস 2 এর শুরুর পর্যায়ে প্রোফেজ 2। এখানে উল্লেখ্য যে মায়োসিসের টেলোফেজ 1 শেষে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তার প্রতিটিতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম
থাকে। কেন হ্যাপ্লয়েড কেন? অবশ্যই মিউসিসে ক্রোমোজোমটা হ্রাস পায়, তাই হ্যাপ্লয়েড হয়ে গেল। অনেক প্রজাতির টেলোফেসে ঘটে না, এটা বেরি করতে পারে। এখানে মোটামুটি আমাদের শেষ। এই জিনিসটা খুব বেশি দরকার নাই, এটা মায়োসিসের জন্য নয় বা মায়োসিস ওয়ানের জন্য নয়, আমি সাজাতে গিয়ে এভাবে হয়তো চলে আসছে আর কি। যেহেতু আছে আমি একটু করে বলে দিচ্ছি। ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস এক, মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে। এই সময়ে প্রয়োজনীয় আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়, ডিএনএ প্রতিরোধ সৃষ্টি হয় না, দরকার নাই। ইন্টারকাইনেসিস একটা হচ্ছে ইন্টারফেস, একটা হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারফেস হলো একটি কোষ পরপর দুবার বিভক্ত হওয়ার মধ্যবর্তী পর্যায়, আর ইন্টারকাইনেসিস হলো মায়োসিস ওয়ান এবং টু এর মধ্যবর্তী পর্যায়। আশা করি বুঝতে পেরেছো। এখানে শেষ করব, তার আগে সবাইকে ধন্যবাদ দেবো। ধন্যবাদ দেওয়ার আগে একটা হোমওয়ার্ক দেবো, মায়োসিসের প্রোগ্রেস একের বর্ণনা দাও। এই ক্লাসটা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমি প্রোগ্রেস ওয়ানটা পড়িয়েছি, বাট মায়োসিস ওয়ানটা শেষ হয় নাই, অর্থাৎ প্রোগ্রেস ওয়ানের পরে মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান শেষ হয় নাই। আজকে আবার সেই মাইনাস ওয়ানটা সহ একবারে প্রোফেজ ওয়ান সহ টোটাল শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।